আচ্ছা। ধর বাবু, আগের দিন তোমাদেরকে নোটগুলো দিয়েছিলাম, তোমরা জেরক্স করে নিয়েছো নিশ্চয়ই। স্যার লিখে নিয়েছি খাতায়। আচ্ছা। আগের দিনের কোথাও কোনো অসুবিধা রয়েছে নাকি? না স্যার। আচ্ছা, তেমন কারোর কোনো অসুবিধা নেই। আজকে আমরা আগের দিন এই অ্যাপোকার্পাস, সিনকার্পাস আর পুষ্পপুট বা পেরিয়ান্থ এই দূর পর্যন্ত আমরা জেনেছিলাম। এবার আমরা যেটাতে চলে যাব সেটা কি বলতে চাইছে লক্ষ্য করো। আচ্ছা, এবার আমরা পড়ব পরাগধানী বা, আচ্ছা আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না তাই তো? দেখছি দাঁড়াও। এবার হ্যাঁ স্ক্রিন স্যার, দেখা এবার যাচ্ছে? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার স্ক্রিন দেখা যাচ্ছে তো সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগের দিন ফুল পড়েছিলাম, ফুলের গঠন, পুংস্তবক, স্ত্রীস্তবক সম্পর্কে পড়েছিলাম। এবার আমরা জেনেছিলাম যে এই রকম একটা দণ্ডাকার গঠন, তার উপরে এই যে গঠনটি রয়েছে তাকে বলা হয়েছিল পরাগধানী। তার নিচে কি ছিল বলো দেখি? পুংদণ্ড। এতদূর পর্যন্ত পড়েছিলাম, মনে আছে তো সবার? এই যে পুংদণ্ড, এই পুংদণ্ডর উপরে রয়েছে কি? পরাগধানী। এই পরাগধানীকে যদি এইভাবে কেটে দেওয়া হয়, কি দেখতে পাবো আমরা? পরাগধানী দুটো খণ্ড রয়েছে, এইটি একটি খণ্ড, এটি একটি খণ্ড। তাহলে এই যে পরাগধানীটাকে যখন আমরা কেটে দিলাম, তখন আমরা দেখতে পাবো এই পরাগধানীর মধ্যে বিশেষ একটা গঠন রয়েছে। এইরকম থলির মতো একটা থলির মতো গঠন রয়েছে এইরকমভাবে। এদেরকে বলা হচ্ছে কি? পরাগথলি বা পোলেন স্যাক। কি নামে ডাকা হয়েছে এটাকে? পরাগথলি বা কি নামে ডাকা হলো? বলেন স্যার। পোলেন স্যাক। এই পরাগথলি বা পোলেন স্যাক এর মধ্যে পরাগরেণু মাতৃকোষ থাকে, যেখান থেকে কি উৎপন্ন হয়? এই পরাগথলি থেকে কি রেণু উৎপন্ন হবে? কি রেণু উৎপন্ন হলো? পরাগ রেণু। পরাগরেণু। পরাগরেণু উৎপন্ন হলো। তাহলে লক্ষ্য করো, এক একটা খণ্ডে দুটো করে পরাগথলি রয়েছে। এই দুটোকে একত্রে বলা হয় থিকাস। দুটোকে একত্রে কি নামে ডাকা হয়? ঠিক থিকাস। আছে। তাহলে এই সাইডে একটি থিকাস, এই সাইডে একটি থিকাস, দুটোকে মিলে কি বলা হবে বলো দেখি? ডাইথিকাস। ডাই। ঠিক আছে। তাহলে এটা আমরা জানলাম, ডাইথিকাস পরাগধানী। এবং এখানে কটা পরাগ পোলেন স্যাক বা পরাগথলি আমরা দেখতে পাচ্ছি? চারটি। সেই চার। জন্য একে বলা যেতে পারে টেট্রাস্পোরাঞ্জিয়েট। তাহলে লক্ষ্য করো, এই পরাগধানীর গঠন আমরা যদি ভালো করে আরও মাইক্রোস্কোপে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ঠিক এই রকমভাবে গঠনটি রয়েছে। তোমাদের বই দেখবে ঠিক এই রকমভাবে গঠনটি রয়েছে। এই যে পরাগধানী, এই পরাগধানীর গঠনটা আমরা দেখতে পাচ্ছি। পরাগধানীর গঠনে আমরা কতগুলো প্রাচীর দেখতে পাবো। বাইরের দিকে রয়েছে, যাকে কি নামে ডাকা হবে? এপিডার্মিস। এপিডার্মিস। বাইরের দিকেরটাকে কি নামে ডাকা হবে? এপিডার্মিস। এই এপিডার্মিসের ভেতরে যেটা রয়েছে তাকে বলা হয়েছে কি? এন্ডোথেসিয়াম। কি নামে ডাকা হবে এটাকে? এন্ডোথেসিয়াম। এপিডার্মিসের নিচে কি রয়েছে? এন্ডোথেসিয়াম। এই এন্ডোথেসিয়ামের ভেতরে আরও একটি পর্দার প্রাচীর রয়েছে,
যাকে বলা হয়েছে মধ্যপ্রাচীর। কি নামে ডাকা হয়েছে এটাকে? মধ্যপ্রাচীর। মধ্যপ্রাচীর। এগুলো পরীক্ষায় আসবে না। এবার যেটা বলবো এটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মধ্যপ্রাচীরের একেবারে ভেতরের দিক বরাবর একটি বিশেষ প্রাচীর রয়েছে, পরাগধানীর শেষ প্রাচীর যাকে বলা হয়েছে, যাকে বলা হয় ট্যাপেটাম। কি নামে ডাকা হয় এটাকে? ট্যাপেটাম। তাহলে লক্ষ্য করো, বাইরে এপিডার্মিস, এন্ডোডার্মিস, মধ্যপ্রাচীর, একেবারে ভিতরের দিকে কি আছে? ট্যাপেটাম। ট্যাপেটাম। এই ট্যাপেটামের মধ্যে এক বিশেষ ধরনের কলা থাকে, যাকে বলা হয় রেণুধর কলা। কি নামে ডাকা হয় এটাকে? রেণুধর কলা। তাহলে ট্যাপেটাম কোন কলাকে রক্ষা করবে? রেণুধর কলাকে রক্ষা করবে। এবং এই রেণুধর কলার মধ্যে একটা বিশেষ প্রকারের কোষ থাকে, যাকে বলা হয় পুং রেণু মাতৃকোষ। কি নামে ডাকা হলো এটাকে? রেণু পুংরেণু মাতৃকোষ। মাতৃকোষ। এর নিউক্লিয়াস কেমন হবে? 2n। পুংরেণু মাতৃকোষের নিউক্লিয়াস কেমন হবে? 2n। যেখানেই দেখতে পাবে পরীক্ষায় প্রশ্ন দেবে তোমাদের, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? কি বলতে হবে? 2n। তাহলে এই পরাগরেণু মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কতগুলো পরাগরেণু তৈরি করলো? কতগুলো তৈরি করলো? একটা কোষ থেকে মিওসিসের ফলে কতগুলো কোষ তৈরি আমরা পড়েছি ক্লাস 11-এ? চারটি তৈরি হয়। হ্যাঁ, চারটি। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা চারটি পরাগরেণু তৈরি হলো দেখতে পাচ্ছি। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে যে ট্যাপেটাম কি? কি বলবো আমরা? পরাগধানীর একেবারে শেষ প্রাচীরকে বলা হয়েছে ট্যাপেটাম। এর কাজ কি? বলবে কি রেণুধর কলাকে রক্ষা করা এবং পুংরেণু মাতৃকোষকে পুষ্টি যোগানো। যেখানে এই পুংরেণু মাতৃকোষ মিওসিসের ফলে কটি পরাগরেণু তৈরি করতে পারবে? চারটি পরাগরেণু তৈরি করতে পারে। এবার আমরা চলে আসব পরাগরেণুর গঠন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই ট্যাপেটামের মধ্যে এক বিশেষ প্রকারের কোষ থাকে, যার নাম ক্ষরণকারী কোষ। এই ক্ষরণকারী কোষ থেকে এক বিশেষ প্রকার উপাদান ক্ষরণ করে, যার নাম হলো স্পোরোপোলেনিন। তাহলে এই ট্যাপেটামের ক্ষরণকারী কোষ থেকে এক বিশেষ উপাদান খরিত হয়, যার নামটা কি হবে? স্পোরোপোলেনিন। লক্ষ্য করো, এবার আমরা যেটা জানবো পরাগরেণুর গঠন। পরাগরেণুর দুটো প্রাচীর রয়েছে। ভিতরের প্রাচীরটাকে বলা হয় ইনটাইন এবং বাইরে একটা প্রাচীর রয়েছে যাকে বলা হয় এক্সাইন। তাহলে পরাগরেণুর ভিতরের প্রাচীরটাকে কি বলা হয়েছে? ইনটাইন। বাইরের প্রাচীরটাকে কি বলা হয়েছে? এক্সাইন। এখানে প্রশ্ন আসবে, এই যে এক্সাইন স্তরটি স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে পরাগরেণুর বহিঃপ্রাচীরে উপস্থিত উপাদানটার নাম কি? কি বলবো আমরা? স্পোরোপোলেনিন। পরাগরেণুর বহিঃপ্রাচীর বা এক্সাইন স্তরে উপস্থিত উপাদানটার নাম কি? স্পোরোপোলেনিন। তা ট্যাপেটামের কোন কোষ ক্ষরণ করবে? ক্ষরণকারী কোষ। এবার আমরা চলে যাব ইনটাইন। ইনটাইন স্তরটি গঠিত হয় পেকটিন এবং সেলুলোজ দ্বারা। কি কি দ্বারা গঠিত হয়? পেকটিন ও সেলুলোজ। তাহলে পরাগরেণুর অন্তঃপ্রাচীরে উপস্থিত উপাদানের নাম কি হবে?
পেকটিন ও তিন ও সেলুলোজ। সেলুলোজ। পেকটিন ও সেলুলোজ। বহিঃপ্রাচীরে উপস্থিত উপাদানের নাম কি হবে? পরোপলেনিন। প্রোপোলেনিন। পরাগরেণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে। পরাগরেণুর নিউক্লিয়াস সর্বদা হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? কি হবে? হ্যাপ্লয়েড। কেন? এই হ্যাপ্লয়েড। পুংরেণু মাতৃকোষ থেকে কি বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটা তৈরি হবে? মিওসিস। কি বিভাজনের মাধ্যমে তৈরি হবে? মিওসিস। মিওসিস। কিসের মাধ্যমে তৈরি হবে? মিওসিসের মাধ্যমে তৈরি হবে। পরিষ্কার? এই যে এইখানে পরাগরেণুর বাইরে পুরোটাই এক্সাইন স্তর থাকে না, এখানে একটা ছিদ্র থাকে যাকে বলা হয় কি রেণু রন্ধ্র, যাকে কি নামে ডাকা হয়? রেণু রন্ধ্র। যাকে কি নামে ডাকা হলো? রেণু রন্ধ্র নামে ডাকা হলো। তাহলে এইটাই ছিল কি পরাগ রেণুর গঠন। এবারে আমরা জানব পরাগ রেণুর উৎপত্তি। এটা 2 নম্বরের প্রশ্ন দেয়। পরাগ রেণুর উৎপত্তি বা যাকে ইংরেজিতে নামে ডাকা হয়েছে মাইক্রো স্পোরোজেনেসিস। পরাগ রেণুর উৎপত্তি বা কি নামে ডাকা হয়েছে এটাকে? মাইক্রোস্পোরোজেনেসিস। কাকে বলে? দেখো যে পদ্ধতিতে, এইটাই আমি আবার একবার লিখলাম, এটা ধরো পুংরেণু মাতৃকোষ বা পরাগরেণু মাতৃকোষ। পুংরেণু মাতৃকোষের নিউক্লিয়াস সংখ্যা কি হবে, কেমন হবে? হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। এই যে পুংরেণু মাতৃকোষের নিউক্লিয়াস মিওসিসের মাধ্যমে বিভাজিত হবে। কিসের মাধ্যমে? মিওসিস। এর মাধ্যমে বিভাজিত হয়ে কটি পরাগরেণু তৈরি করবে? 4টি। পরাগরেণু। তাহলে যে পদ্ধতিতে একটি পুংরেণু মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি পরাগরেণু তৈরি করবে তাকে কি বলবো আমরা? পরাগরেণুর উৎপত্তি বা মাইক্রোস্পোরো কি হবে? মাইক্রোস্পোরোজেনেসিস। ক্লিয়ার? জেনেসিস। বোঝা গেছে না বোঝা যায়নি? বলো না, আরেকবার বলবো। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, এবারে স্যার। আমরা জানবো পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি। এটা এবারে তোমাদের 2025 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি উল্লেখ করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আচ্ছা, তোমরা পড়েছ পরাগরেণু হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়? হ্যাপ্লয়েড। এই পরাগরেণু থেকে যখন 2টি পুংগ্যামেট তৈরি হবে, কয়টি পুংগ্যামেট? কয়টি পুংগ্যামেট তৈরি হবে? 2টি। একেই বলবো পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি। তাহলে কিভাবে পরাগরেণু থেকে 2টি পুংগ্যামেটের উৎপত্তি হবে এটাই আমাদেরকে জানতে হবে। এখানে প্রশ্ন দেখো, যেমনভাবে বলবো নোটে কিন্তু একই রকমভাবে লেখা আছে। প্রথম পড়তে হবে কি পরাগরেণু পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ। পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষটার নাম কি? এই পরাগরেণু। তাহলে পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষটার নাম কি? পরাগরেণু। পরাগরেণুর বাইরের প্রাচীরটাকে কি নামে ডাকা হয়? এক্সাইন। ভিতরেরটাকে বলা হয় ইনটাইন। এর মধ্যে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে কি পরাগরেণু। এই পরাগরেণুর নিউক্লিয়াস প্রথমত মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হবে। কিসের মাধ্যমে বিভাজিত হবে? মাইটোসিস। মাইটোসিস এর মাধ্যমে বিভাজিত হয়ে
একটা নালিকা কোষ গঠন করবে, এবং আরেকটি বিশেষ কোষ গঠন করবে যার নাম জেনারেটিভ কোষ বা জনন কোষ। তাহলে আমরা জানলাম যে পরাগরেণু এর নিউক্লিয়াসটি বিভাজিত একটা নালিকা কোষ আর একটা কি গঠন করলো, জেনারেটিভ কোষ। প্রাথমিক পর্যায়ে এই জেনারেটিভ কোষটি একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, পরবর্তী সময়ে এই পাতলা পর্দাটি অবলুপ্ত হয়ে যায়। এরপর কি হয়, এই যে পরাগরেণুটি দেখতে পাচ্ছ, কোথা থেকে পরাগরেণু তৈরি হবে? পরাগধানী থেকে। এই পরাগরেণু কার উপরে গিয়ে পড়বে বলো দেখি, কে বলতে পারবে দেখি? গর্ভমুণ্ড। বাহ, গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। তাহলে গর্ভমুণ্ডে পতিত হলে এখান থেকে কি গর্ভমুণ্ডে। করবে? পুষ্টিরস শোষণ করবে। দিলে পরাগরেণু থেকে একটা নালী তৈরি হবে। পরাগরেণু থেকে একটা কি তৈরি হবে? নালী। নালী তৈরি হবে। তাহলে লক্ষ্য করো, নালী। এই হচ্ছে কি একটা পরাগরেণু। তাহলে পরাগরেণুর এই অন্তঃপ্রাচীর থেকে একটা নালী তৈরি হবে কতদূর পর্যন্ত? এই গর্ভ দণ্ড বরাবর একটা নালী নির্গমন ঘটবে, তাই তো? এটাকে বলা হচ্ছে কি নালী? এটাকে কি নামে ডাকা হচ্ছে? পরাগনালী। পরাগনালী। তাহলে এই পরাগনালীর মধ্যে এই নালিকা কোষ প্রবেশ করলো এবং জনন কোষ বা জেনারেটিভ কোষটি প্রবেশ করলো। কোন কোষটি প্রবেশ করলো? জনন কোষ বা জেনারেটিভ কোষ। পরবর্তী পর্যায়ে কি ঘটনা ঘটছে দেখো। তাহলে এটা 1 নম্বর চিত্র, 2 নম্বর, এটি হলো কত? 3 নম্বর চিত্র। এটা হচ্ছে পরাগরেণু, এটা গেল। এই তাহলে এবারে কি হবে? এই নালিকা কোষটা কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। কোন কোষটা ক্ষয়প্রাপ্ত হবে? নালিকা কোষ। নালিকা কোষটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং আরেকটা আমরা কি দেখতে পাবো? আচ্ছা সরি, এই যে আচ্ছা এটা কি ছিল? জেনারেটিভ কোষ। জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে গিয়ে দুটি পুংগ্যামেট তৈরি করবে। কটি পুংগ্যামেট তৈরি করবে? দুটি পুংগ্যামেট তৈরি হবে। এগুলো হচ্ছে কি? হ্যাপ্লয়েড হয়। তাহলে লক্ষ্য করো, আমি বলেছিলাম যে পরাগরেণু থেকে দুটো পুংগ্যামেটের উৎপত্তিকেই বলা হবে কি? পুংলিঙ্গধরের উৎপত্তি। তাহলে দেখো এই ঘটনাটাই এখানে কিন্তু ঘটেছে। প্রথম পয়েন্ট আমি আরেকবার বলি, কি বুঝালাম? লিখতে হবে কি? পরাগরেণু পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ। সেকেন্ড পয়েন্ট কি লিখব? পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিসে বিভাজিত হয়ে একটা নালিকা কোষ এবং একটি জেনারেটিভ কোষ বা জনন কোষ গঠন করে। এই নালিকা কোষটি এরপর কি হবে? আচ্ছা, এই পরাগরেণু এরপর গর্ভমুণ্ডে পতিত হলে পরাগনালী তৈরি হয়। এই পরাগনালীর মধ্যে নালিকা কোষ এবং জনন কোষ বা জেনারেটিভ কোষটি প্রবেশ করে। এরপরে কি হয়? নালিকা কোষটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং জনন কোষ বা জেনারেটিভ কোষটি কি হয়ে যায়? বিভাজিত হয়ে গিয়ে কটি পুংগ্যামেট তৈরি করবে বলো দেখি? দুটি 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 পুংগ্যামেট তৈরি করবে। কটি পুংগ্যামেট তৈরি করবে? দুটি দুটি পুংগ্যামেট। তাহলে পরাগরেণু থেকে যখন দুটি পুংগ্যামেট তৈরি হবে, একেই কি বলা হবে? পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি। এইটাই লিখবে, আমি যেটাই বুঝালাম টোটালটাই কিন্তু তোমাদের নোটসে রয়েছে। চিত্রগুলো করতে হবে, আগে চিত্র থাকবে, তারপরে 5টা পয়েন্ট লিখে দিলেই তোমাদের কিন্তু এই উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। কার কি অসুবিধা আছে বলো? তাহলে আরেকবার বলবো। স্যার জেনারেটিভ কোষের মাইটোসিস বিভাজন হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জেনারেটিভ
জেনারেটিভ কোষ থেকে এই জেনারেটিভ কোষটাও স্যার কিন্তু বলছি হ্যাপ্লয়েড, জেনারেটিভ এটা যেন কোষের খেয়াল থাকে। মাইটোসিস বিভাজন হবে কি? হ্যাঁ, এই মাইটোসিসের ফলে নালিকা কোষ জেনারেটিভ কোষ তৈরি হলো। জেনারেটিভ কোষটিও মাইটোসিসের ফলে বিভাজিত হয়ে দুটো পুংগেমিট, সেই জন্য এটাও হ্যাপ্লয়েড ছিল, এগুলোও হ্যাপ্লয়েড হলো। নাকি এটাই জিজ্ঞাসা করেছিল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। অসুবিধা নেই আর কোনো? ঠিক আছে, এটা কিন্তু পড়বে। না আর পড়বে ট্যাপেটাম কি এর কাজ, পরাগরেণুর অন্তঃপ্রাচীরে কি থাকে, বহিঃপ্রাচীরে কি থাকে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, পোলেন কিট কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পতঙ্গ পরাগী ফুল যেমন আম, এদের পরাগরেণুর বহিঃপ্রাচীরে একটি চটচটে আঠালো পদার্থ থাকে। এই চটচটে আঠালো পদার্থকে কি নামে ডাকা হয় বলো দেখি? পোলেন কিট। যারা পোলেন কিট, পরাগযোগে সাহায্য করে, যখন হলুদ দেখো। পাখি বা পতঙ্গ পরাগ ফুলের মকরন্দ বা মধু খেতে আসে, তার পায়ে বা চঞ্চুতে আটকে যায়, সে যখন অন্য কোনো ফুলের পরাগরেণু খেতে যায় তখন সেখানে সেটি পতিত হয়। এটাকে বলা আছে পোলেন কিট। পতঙ্গ পরাগী ফুলের বহিঃপ্রাচীরের বাইরে চটচটে আঠালো পদার্থ থাকে, তাকে বলা হচ্ছে কি? পোলেন কিট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা যেটা জানবো ডিম্বকের, আচ্ছা স্ত্রীস্তবক সম্পর্কে একটু পড়ি। স্ত্রীস্তবক মানে আমরা কি বলেছি, এটার নাম কি? গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। ঠিক এই যে দণ্ডাকার গঠনটার নাম কি? গর্ভদণ্ড। ঠিক গর্ভদণ্ড। পরে এইরকম গোলাকার যে গঠনটা রয়েছে এটার নাম কি? ডিম্বাশয়। গর্ভাশয়। গর্ভাশয় বা ডিম্বাশয়। এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে একটা গঠন থাকে যাকে বলা হয়েছে কি? ডিম্বক। এই ডিম্বক সম্পর্কে আমরা পড়ব, চিত্র সহ পরীক্ষায় প্রশ্ন দেয় যে ডিম্বকের গঠন চিত্র সহ উল্লেখ করো। ডিম্বকের গঠন চিত্র সহ উল্লেখ করো। দেখো, আমরা এই ডিম্বকটি দেখো নিম্নমুখী রয়েছে, অনেক বইয়ে ঊর্ধ্বমুখীও রয়েছে। যেমনভাবে যেটা মানে ঊর্ধ্বমুখী হতে পারে, নিম্নমুখী হতে পারে। দেখো, এই যে ডিম্বক, ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত রয়েছে একটা বিশেষ কলা দ্বারা, যেটা আমি গোলাপি কালার দিয়েছি, যাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। কি বলা হয় এটাকে? অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা বলা হয়। দেখো, এই যে ডিম্বক ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত থাকে একটা বিশেষ গঠন দ্বারা, যার নামটা কি হলো? অমরা বা প্লাসেন্টা। তাহলে আমরা প্রথম ডিম্বকের গঠনে 1 নম্বর পয়েন্ট আমরা কি জানলাম? অমরা বা যাকে বলা হয়েছে কি? প্লাসেন্টা। তাহলে আমরা চিত্রটি কেমন অঙ্কন করব? ডিম্বকের এই রকম একটি চিত্র অঙ্কন করব। তাহলে এই যে ডিম্বকের এই জায়গাটাকে আমরা কি বলবো? অমরা বা প্লাসেন্টা, যেটা ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত থাকে। যেটা দ্বারা কার সঙ্গে যুক্ত থাকে? ডিম্বাশয়ের সঙ্গে। এই অমরার পরবর্তী ডিম্বকের যে দণ্ডাকার গঠনটি রয়েছে তাকে বলা হয় কি? ডিম্বক বৃন্ত। তাকে কি বলা হয়? ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্তের পরবর্তী এই গঠনটাকে বলা হয় ডিম্বক মূল। ডিম্বক মূল এবং ডিম্বক বৃন্তের মধ্যবর্তী যে গঠনটি রয়েছে, বলো। স্যার প্রথম দিকে তাকে একটু বোঝান না, ডিম্বক বুঝতে নাভি পারলাম না বলে। ডিম্বক বৃন্তটা। আচ্ছা, বুঝতে পারোনি। অমরা দ্বারা ডিম্বক ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত থাকে। অমরার পরবর্তী দেখো দণ্ডাকার গঠনটি দেখতে পাচ্ছ, এই যে দণ্ডাকার গঠনটি, এটাকে বলা হচ্ছে ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্তের পরবর্তী যে গঠনটা রয়েছে তাকে বলা হচ্ছে ডিম্বক মূল।
ডিম্বক মূল ও বৃন্তের মাঝে যে গঠনটি রয়েছে তাকে বলা হয়েছে ডিম্বক নাভি। এবারে বোঝা গেছে না আবার বলবো? হ্যাঁ স্যার। এইবার এই যে ডিম্বক মূল দেখতে পাচ্ছ, এই ডিম্বক মূল থেকে দুটো প্রাচীর গঠিত হয় যাকে বলা হচ্ছে ডিম্বক প্রাচীর। বাইরের দিকের প্রাচীরটাকে বলা হচ্ছে কি বহিঃপ্রাচীর বা বহিঃত্বক, ভেতরেরটাকে বলা হচ্ছে কি অন্তঃত্বক। এই দুটোকে মিলে কি গঠিত হচ্ছে? ডিম্বক প্রাচীর। তাহলে ডিম্বক প্রাচীর কোথা থেকে গঠিত হয়? ডিম্বক মূল থেকে। মূল থেকে গঠিত হয়। ডিম্বক প্রাচীর কোথা থেকে গঠিত হবে? ডিম্বক মূল। মূল থেকে গঠিত হবে। তাহলে এই ডিম্বক প্রাচীরের ভেতরের দিকে একটা বিশেষ ডিপ্লয়েড কলা থাকে যাকে বলা হচ্ছে ভ্রূণ পোষক কলা বা বলা হচ্ছে কি নিউসেলাস। এই ভ্রূণ পোষক কলার মধ্যে একটি থলির মতো গঠন থাকে, যেই থলিটাকে বলা হয় ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। কি বলা হলো এটাকে? ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীকে কে আবৃত করে রাখছে? দেখো ডিম্বক প্রাচীর মানে ডিম্বক ত্বক। এই ডিম্বক ত্বক এই সামনের দিক বরাবর কি এটাকে আবৃত করে রাখতে পেরেছে ভ্রূণস্থলীকে? এটা কিন্তু মুক্ত অবস্থায় রয়েছে। এটাকে বলা হচ্ছে কি ডিম্বক রন্ধ্র। কি বলা হয় এটাকে? ডিম্বক রন্ধ্র। কিন্তু এই ভ্রূণস্থলীর পেছনের দিক বরাবর দেখো এই ডিম্বক ত্বক কিন্তু তাকে আবৃত করে রেখেছে। এই অংশটাকে বলা হচ্ছে কি ডিম্বক মূল। তাহলে ভ্রূণস্থলী যেদিকে ডিম্বক ত্বক আবৃত করে আছে তাকে বলা হচ্ছে ডিম্বক মূল, যেদিকটা আবৃত করে নেই তাকে কি বলা হয়েছে? ডিম্বক রন্ধ্র। রন্ধ্র। এই ভ্রূণস্থলীর মধ্যে 8টি নিউক্লিয়াস থাকে। কটি নিউক্লিয়াস থাকে? 8টি। তার মধ্যে 3টি ডিম্বক মূলের দিকে থাকে। কোন দিকে থাকলো? ডিম্বক মূলের দিকে। ডিম্বক মূল। 3টি যে ডিম্বক মূলের দিকে আছে তারা কি গঠন করলো লক্ষ্য করো। 3টি ডিম্বক মূলের দিকে যারা রয়েছে এরা গঠন করলো প্রতিপাত কোষ। সবাই কিন্তু হ্যাপ্লয়েড হবে। কি গঠন করলো? প্রতিবাদ কোষ। মাঝে দুটি অবস্থান করবে নির্ণীত নিউক্লিয়াস। মাঝে দুটি কি থাকবে? তাহলে দুটো এন এন থাকলে কি হবে? 2n। 2n। এবার আমরা দেখব ডিম্বক রন্ধ্রের দিকে একটি থাকে ডিম্বাণু। একটি কি থাকলো? ডিম্বাণু। আর দুটি গঠন থাকে। ডিম্বাণু কিন্তু কি প্রকৃতির হবে? হ্যাপ্লয়েড। আর দুটি থাকে সহকারী কোষ। আর দুটি কি কোষ থাকবে? সহকারী কোষ। এগুলো কিন্তু এন হয়। তাহলে এই ডিম্বাণু এবং সহকারী কোষ এদেরকে একত্রে বলা হবে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। কি বলা হবে এটাকে? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। বোঝা গেল? তাহলে উপরের দিকে 3টি নিউক্লিয়াস ছিল, মাঝে কটি আছে? 2টি। নিচে কটি আছে? 3টি। এইরকম এমসিকিউ দিবে ভ্রূণস্থলীর মধ্যে নিউক্লিয়াসের সজ্জাক্রম লেখো। তাহলে আরেকবার চলে যাই। ডিম্বক ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত থাকে অমরা দ্বারা।
অমরার পরবর্তী দণ্ডাকার গঠনটিকে ডিম্বক বৃন্ত। তারপরে রয়েছে ডিম্বক নাভি, ডিম্বক নাভির পরবর্তী ডিম্বক মূল। ডিম্বক মূল থেকে কি হয়, ডিম্বক প্রাচীর গঠিত হয়। ডিম্বক প্রাচীরের মধ্যে যে ডিপ্লয়েড কলা থাকে ভ্রূণপোষক কলা বলা হয়। এর মধ্যে যে থলির মতো গঠন থাকে তাকে বলা হয় ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর ডিম্বক মূলের দিকে যে তিনটি কোষ আছে প্রতিপাদ কোষ, মাঝে দুটি নির্ণিত নিউক্লিয়াস, রন্ধ্রের দিকে দুটি সহকারী কোষ, একটা কি রয়েছে বলো দেখি, ডিম্বাণু। এদেরকে মিলে ডিম্বাণু সহকারী কোষকে মিলে কি গঠিত হয়, গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। সহকারী কোষকে মিলে কি গঠিত হবে, গর্ভযন্ত্র। ক্লিয়ার? প্রশ্ন লিখো, খাতা কলম বাইর করো। স্যার ট্যাপেটাম কি এর কাজ? হয়ে গেলে বলবে। ট্যাপেটাম কি এর কাজ? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্পোরোপোলেনিন কি? পোলেন কিট কি? পরের প্রশ্ন, পরাগরেণুর বহি ও অন্তঃপ্রাচীরে উপস্থিত পরাগরেণুর বহি ও অন্তঃপ্রাচীরে উপস্থিত উপাদানের নাম লেখো। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5 নম্বরের প্রশ্ন, পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি চিত্র সহ উল্লেখ করো। স্যার এখানে কোন চিত্রটা দিব? হ্যাঁ, এই যে আগে যে চিত্রটা অঙ্কন করেছিলাম পুরোটা, এইটা 1 2 3 4, এই 4টে চিত্র দিতে হবে। দিয়ে মনে করে নিচে চিত্র লিখতে হবে, পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার এই আনসারটা কি পয়েন্ট করে লিখতে হবে? হ্যাঁ, নোটে লেখা আছে, দেখবে পয়েন্ট করেই লেখা আছে। পরের প্রশ্ন লিখো, পুংরেণু মাতৃকোষের নিউক্লিয়াস ড্যাশ প্রকৃতির? পুংরেণু মাতৃকোষের নিউক্লিয়াস ড্যাশ প্রকৃতির? হয়েছে? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন, পুংরেণু মাতৃকোষের নিউক্লিয়াস তাহলে ডিপ্লয়েড হবে, উত্তরটা লিখে রাখো, 2n প্রকৃতির। পরের একটা প্রশ্ন লেখো, একটি পুংরেণু মাতৃকোষ থেকে কয়টি সক্রিয় পরাগরেণু তৈরি হয়? একটি পুংরেণু মাতৃকোষ থেকে কয়টি সক্রিয় পরাগরেণু তৈরি হয়? স্যার একটি। 4টি। পরের প্রশ্ন 3 নম্বরের একটি, ডিম্বকের গঠন চিত্র সহ উল্লেখ করো।
ডিম্বকের গঠন চিত্র সহ উল্লেখ করা হয়েছে। হ্যাঁ স্যার। গর্ভযন্ত্র কি? স্যার হয়েছে। হ্যাঁ, এ পর্যন্তই আজকে। হ্যাঁ, এই প্রশ্নগুলোই রেডি করো, নেক্সট ডেটে আবার পড়া হবে। ঠিক আছে? স্যার আমার না বুধবার করে একটু লেট হবে জয়েন হতে। আচ্ছা ঠিক আছে, যতটা দেখতে পারবে না রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে। হ্যাঁ স্যার 9:30টার দিকে হয়ে যাবে জয়েন।